সাথী অনিরুদ্ধ আর বাণীকে ডেকে ঠাকুরমশাইকে বলে ওদেরকে নিয়ে পুজোর আয়োজন করুন, আর আজকে ওদের তো ভাত কাপড়ের অনুষ্ঠান আছে। তখনই দেখা যায় যে সাথী অনিরুদ্ধকে বলে যে অনিরুদ্ধ, এবার এই ভাত কাপড়ের থালাটা বাণীর হাতে তুলে দাও। এরপরে সবার সামনেই অনিরুদ্ধ বাণীর ভাত কাপড়ের থালা হাতে তুলে দেয়। এটা দেখে তাপস খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণীর সাথীর সঙ্গে দেখা করে যখন নিশি আসে তখন ঈশানীর সঙ্গে দেখা হয়ে যায়। তখনই বাণী ঈশানীর কাছে গিয়ে বলে, মা তুমি আমাকে ভুল বুঝো না, এতে আমার কোনো দোষ ছিল না। তখনই দেখা যায় ঈশানী বলে, হ্যাঁ তোমার তো কোনো ভুল নেই, সব কিছু ভুল আমার, আমি তোমার উপরে রেগে নেই। তখনই বাণী খুশি হয়ে বলে, তাহলে তুমি এই কথা বলতেই তখনই ঈশানী বলে, আসলে তোমার উপর অভিমান করব কেন, তুমি আমার কে? তুমি তো আমার কেউ হও না। আমার মেয়ে, একমাত্র মেয়ে হলো মৌলি। আমি ওর কাছে আমি নিজেকে ছোট বানিয়ে ফেলেছি। ও আমাকে এখন মা হিসেবে মানতে চাচ্ছে না। ও আমাকে প্রশ্ন করেছে কি জানো বানি, যে আমি ওর মা কিনা, আমি ওর নিজের মা কিনা। শুধুমাত্র তোমার কারণে আমার মেয়ে এরকম কথা আমাকে বলল। আমি এটা মানতে পারছি না। আসলে আমারই ভুল ছিল সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে প্রশ্রয় দেওয়াটা। এ বাড়িতে তোমাকে কেউই থাকতে দিতে রাজি হয়েছিল না, কিন্তু আমি সবার সঙ্গে লড়াই করে তোমাকে এ বাড়িতে রেখেছিলাম। তোমার সব বিপদে তোমার সাথে ছিলাম, আর সেই তুমি আমার মেয়ের সুখটা কেড়ে নিলে বানি। এটা কি তুমি এক ভালো কাজ করলে? তখনই বানি বলে, মা আমাকে ভুল বুঝো না, আমি এসব কিচ্ছু করিনি। তখনই দেখা যায় যে ঈশানী বলে, একটা কথা বলছি বানি শোনো, আমার একমাত্র মেয়ে হলো মৌলি। আমি মৌলির মা, তাই আমি আর কারোর মা হতে চাচ্ছি না। আর কখনো আমাকে মা বলে ডাকবে না। কথাটা শুনে বানি খুব কষ্ট পেয়ে যায়। ঈশানীও কষ্টে চোখে জল চলে আসে আর বলে মনে মনে যে এছাড়া আমার কোনো পথ ছিল না। একমাত্র বাণীর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি যাকে এতটা বিশ্বাস করেছিলাম সেই বাণী আমার মেয়ের সুখটা কেড়ে নিল। আমি এটা কখনোই ক্ষমা করতে পারবো না বাণীকে। এরপরে বাণী কান্না করতে করতে বলে, মা তুমি আমাকে যতই ঘেন্না করো, যতই আঘাত দাও, কিন্তু কি করব, এইখানে আমার কিচ্ছু জোর ছিল না। এটা আমার হাতের বাইরে ছিল। তখন ঈশানী বলে, হ্যাঁ তোমার তো দোষ ছিল না, দোষ আমার। আমি তোমাকে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, আমি তোমাকে রাস্তা থেকে নিয়ে এসেছিলাম, এজন্য দোষটা আমার। আমি আমার মেয়ের মুখের দিকে তাকাতে পারছি না। একটা কথা বলছি বানি, তুমি কান খুলে শুনে রাখো, তুমিও তো একজন মা। আমি চাই না আমার মতো তোমার মেয়েও তোমাকে কাঠগড়ায় দাঁড় করাক, কিন্তু যেদিন করাবে সেদিন বুঝবে কাঠগড়ায় দাঁড়ানোটা কতটা কষ্ট। আমি এই কষ্টটা সহ্য করতে পারছি না, আমি এটা সহ্য করতে পারছি না। তাই তুমি আমার সামনে আর কখনোই এসো না বানি। এই বলে ঈশানী ওখান থেকে চলে যায়। তখন বানি কান্না করতে করতে গেস্ট হাউসে চলে আসে, আর সেখানে এসেও কান্না করতে থাকে। তখনই সেখানে তানিয়া চলে আসে, আর বানি সব কথাগুলো মনে করতে থাকে ঈশানীর বলা কথা। তখনই তানিয়া বানিকে বলে, ও মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে, তোমার চোখে জল কেন? তখনই বানি বলে, কই মাম্মা, আমার চোখে তো জল নেই, আমি কান্না করছি না। আর তখনই দেখা যায় অনিরুদ্ধ চলে আসে। তখনই তানিয়া বলে, ও মা তুমি এত বড় ঘুমটা দিয়েছো কেন, তুমি কি বাবার মুখ দেখবে না? তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস আজকে কাল রাত্রি, আজকে তোমার মা আমার মুখ দেখাবে না, তাই এভাবে আছে, এটা নিয়ম মা। তখনই দেখা যায় যে তানিয়া বলে, তাহলে এটা খেলা? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ এই কাল রাত একটা খেলা, আমরা এই গেমসটা খেলছি, তুমি খেলবে? তখনই তানিয়া বলে, হ্যাঁ আমিও খেলবো, আমাকে খেলতে নেবে? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ তানিয়া, তুমিও আমাদের সঙ্গে খেলতে পারো। তখনই তানিয়া বলে, আচ্ছা মা তুমি ঘোমটাটা একটু বড় করে দাও, যেন বাবা তোমাকে দেখতে না পায়। তখনই দেখা যায় বানি ঘোমটাটা বড় করে দিলেই তখনই তানিয়া বলে, ও বাবা তুমি এখন ঘোরো, এখন আর মায়ের মুখ দেখতে পারবে না। তখনই অনিরুদ্ধ ঘুরে, আর তখনই দেখা যায় বানি অনিরুদ্ধকে বলে, তানিয়াকে ওষুধ খাওয়াতে হবে, অনেকক্ষণ পার হয়ে গেছে, ওর ওষুধ দেওয়া হয়নি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি দিচ্ছি। তখনই ওষুধ খাইতে যায় অনিরুদ্ধ। এরপরে অনিরুদ্ধ যখন জল চায়, বানি জল দিতে গেলে অনিরুদ্ধ না দেখে বানির মুখে ছুঁয়ে ফেলে। এটা দেখে তানিয়া খুব খুশি হয়ে বলে, ও বাবা তুমি কি করলে, জল নেওয়ার অজুহাতে তুমি মায়ের মুখে হাত দিলে, অনেক ভালো লাগলো। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস এরকম কিছু না, আসলে না দেখে কিছু করতে গেলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। তখনই তানিয়া বলে, হ্যাঁ তাহলে তো খুবই ভালো। এরপরে জল খাইয়ে দেয় অনিরুদ্ধ তানিয়াকে। এরপরে জলটা রাখতে আসলে তখন বানি বলে, অনেক হয়েছে মাম্মাম, এখন আর জাগতে হবে না, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো যাও।
এখন যেয়ে শুয়ে পড়ো, না হলে কিন্তু অনেকটা শরীর খারাপ হয়ে যাবে। এই বলে তানিয়ার হাত ভেবে অনিরুদ্ধর হাতটা চেপে ধরে বাণী। আর তখনই তানিয়া চিৎকার করে যে ওমা তুমি বাবার হাত ধরেছো। তখনই বাণী চমকে গিয়ে হাতটা ছেড়ে দিয়ে বলে এটা একটা দুর্ঘটনা, অন্য কিছু না। এরপরে অন্যদিকে দেখা যায় সাথী ঘরে একা চুপ করে থাকে। আর তখনই তাপস সাথীর কাছে এসে বলে, সাথী মন খারাপ করো না, ঠিকমতো ওষুধটা খেয়ে নিও, খাবার খেয়ে নিও। অনিরুদ্ধ যে কাজটা করেছে সেটা একদম ভালো করেনি, কিন্তু তুমি মন খারাপ করো না। এভাবে মন খারাপ করলে কি আর চলবে বলো? তখনই সাথী বলে না কোনো সমস্যা হয়নি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। তখনই তাপস বলে হ্যাঁ আমি একটু কাজে যাচ্ছি, আসলে না গেলেই নয়, এই জন্য আমাকে বাইরে কাজে যেতেই হবে, তাই তুমি একটু সাবধানে থেকো। এরপরে যখনই তাপস চলে যায় তখনই ঠাকুরমশাইকে ডেকে পাঠায় সাথী। আর ঠাকুরমশাইয়ের সঙ্গে সব কথাবার্তা বলে। তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ সাথীমা, তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি। তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমার কাজে আমি সাপোর্ট করছি। তখনই সাথী বলে ঠাকুরমশাই চিন্তা করবেন না, এখনই ওই বাণী অনিরুদ্ধ এখানে চলে আসবে, ওদেরকে খবর পাঠিয়েছি এখনই আসবে। তখনই অনিরুদ্ধ বাণীকে নিয়ে চলে আসে। তখনই বাণী বলে কি হয়েছে মাসিমণি, শরীর খারাপ হয়েছে, ডেকেছো কেন? তখনই দেখা যায় যে সাথী বলে হ্যাঁ ডেকেছি, কারণ আছে বলেই তো ডেকেছি। এই যে সামনে যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ এটা নেও। তখনই বাণী ব্যাগটা ধরে বলে এটা কি মাসি মণি? তখনই দেখা যায় সাথী বলে এটা তোমাদের জন্য এনেছি, তুমি ওটা নেও, দেখো কেমন হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ দেখো। তখনই দেখা যায় যে বাণী ব্যাগটা খুলে দেখতে পায় যে ওতে শাড়ি আর পাঞ্জাবি আছে। তখনই দেখা যায় যে বাণী বলে এটাকে কিসের জন্য মাসিমণি? তখনই সাথী বলে এটা তোমাদের আজকে পুজো রেখেছি, তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, সব নিয়মকানুন তো মানতে হবে, আমার ছেলের মঙ্গল হিসেবে কথা, আমার ছেলের মঙ্গলের জন্য সব কিছু করতে হবে। তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ বাণীমা এটা করতে হবে। তখনই বাণীকে সাথী বলে যে এবার এই সব কিছু পরে আবার তাড়াতাড়ি চলে আসো। তখনই অনিরুদ্ধ বাণীকে নিয়ে চলে যায়। আর এই সব কিছু আড়াল থেকে দেখে ফেলে বান্টি। বান্টি দেখে মনে মনে বলে এখনই ওই মহিলাকে জিজ্ঞাসা করতে হবে, ম্যাডামকে না বললে তো ম্যাডাম আবার রেগে যাবে, আমাকে সব কিছু বলতে হবে ওরা এখানে কি করছে। এরপরেই দেখা যায় সাথী বলে ঠাকুরমশাই আমি কি কাজটা সত্যি ঠিক করলাম? তখনই ঠাকুরমশাই বলে হ্যাঁ সাথীমা, একদম ঠিক করেছো তুমি, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। তখনই দেখা যায় যে সাথী বলে হ্যাঁ আমি আরও কিছু আত্মীয় স্বজনকেও ডেকেছি এখানে আসার জন্য, আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানে তাদেরও থাকার জন্য। তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ সেটাও খুব ভালো কাজ করেছো তুমি। এরপরে অন্যদিকে দেখা যায় বান্টি নিচে নয়নতারা আর মৌলির কাছে এসে বলে যে ওখানে অনিরুদ্ধ আর বাণীর ভাত কাপড়ের অনুষ্ঠান করছে সাথী, ওখানে আত্মীয় স্বজনও অনেকেই এসেছে। কথাটা শুনেই নয়নতারা খুব রেগে যায় আর বলে কি বলছিস বান্টি তুই, এটা আমাদেরকে কিছু না বলে আমাদেরকে না জানিয়ে উপরে ভাত কাপড়ের অনুষ্ঠান করছে, এতটা অন্যায় করছে, আমি ছাড়বো না, আমি কিছুতেই এটা মানবো না, এটা হতে পারে না। তখনই মৌলি বলে তুমি দেখছো তো গ্র্যান্ডমম, আমি এখনই যাব ওই ভাত কাপড়ের অনুষ্ঠান আমি কি করে করে এটাই তো আমি দেখতে চাই, আমি ওখানে যেয়ে সব কিছু নষ্ট করে দেব। তখনই নয়নতারা বলে না না মৌলি, এটা এখন করা যাবে না, কারণ তুমি আমার নাতনি, আমি যেভাবে তোমাকে চলতে বলবো সেভাবেই তুমি চলবে। তখনই বান্টিকে জিজ্ঞাসা করে নয়নতারা আচ্ছা বান্টি ওখানে কি তাপস আছে? তখনই দেখা যায় বান্টি বলে যে না না ওখানে তাপস মেশিমশাই নেই, কিন্তু ওখানে সবাই আছে, আরও আত্মীয় স্বজন আছে। তখনই দেখা যায় নয়নতারা বলে এটাই আমাকে কাজে লাগাতে হবে, এইটা দিয়েই আমি সব কিছু করব। তাপস একবার আসুক, তাপসকে সব কিছু বলবো, তাপস এলে এই কথাগুলো শুনলে ঠিক ওই বাণীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, এমনকি গেস্ট হাউস থেকেও বের করে দেবে, সেটাই তো চাই। আর তখনই মৌলি বলে সত্যি বলছো গ্র্যান্ডমম, তুমি এরকম কিছু করবে? তখনই নয়নতারা বলে হ্যাঁ আমি চাই না যে সবার কাছে তুমি ছোট হয়ে যাও মৌলি, কারণ তুমি আমার নাতনি, আমি ওই অনিরুদ্ধর সঙ্গে তোমার বিয়ে দিয়েই ছাড়বো, তাতে যেদিনই হোক আমি ওই বাণীকে অনিরুদ্ধর সঙ্গে সংসার করতে দেব না, কিছুতেই করতে দেব না। তখনই মৌলি বলে ঠিক বলেছো গ্র্যান্ডমম, আমি কিছুতেই মানতে পারবো না যে আমার অনিরুদ্ধর সঙ্গে ওই বাণী আছে, কাজের মেয়ে, আর সে হবে অনিরুদ্ধর বউ, এটা আমি কিছুতেই মানতে পারবো না। তখনই দেখা যায় নয়নতারা বলে চিন্তা করো না দিদিভাই, আমি তো আছি, তোমার গ্র্যান্ডমম আছে, তোমার গ্র্যান্ডমম থাকতে তোমার কিসের এত চিন্তা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি দেখো না কি করি, আমার নাতনির চোখে জল এনেছে না ওই বাণী, ওই বাণীর তো আমি কখনোই ছেড়ে দেব না, বাণীকে কখনোই ভালো থাকতে দেব না। তখনই নয়নতারা বান্টিকে বলে আবার সব কিছুর খোঁজ করে নিয়ে আয় যে ওখানে কি হচ্ছে। তখনই অন্যদিকে দেখা যায় যে সাথীর সব গেস্টরা আসার পরেই
সাথীর বোন বলে যে আচ্ছা যেদিন অনিরুদ্ধর এঙ্গেজমেন্টের দিন অনিরুদ্ধ না আসাতে আমরা বসে থেকে চলে গিয়েছি, আর আজকে তুই আবার ফোন দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসলি যে আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান। আমি কিছুই বুঝলাম না, কার সঙ্গে অনিরুদ্ধর বিয়ে হয়েছে, কিছু অন্তত বল দিদি। তখনই সাথী বলে অনিরুদ্ধ আসলেই তুই দেখতে পাবি, এখন কিছুই বলতে হবে না, এখন একটু চুপ করে থাক। তখনই অনিরুদ্ধ বানি আর তানিয়াকে নিয়ে চলে আসে। তখনই আত্মীয় স্বজন সবাই বাণীকে দেখে অবাক হয়ে যায় যে কাকে বিয়ে করছে অনিরুদ্ধ। তখনই দেখা যায় যে সাথী বলে এই যে অনিরুদ্ধ, বাণীকে নিয়ে এখানে বস, এখানে সবাই আশীর্বাদ করবে। তখনই দেখা যায় যে বাণী বলে এটার কি কোনো দরকার ছিল। তখনই দেখা যায় যে সাথী বলে এটা আমার দরকার ছিল, ছেলের আমার ছেলের বিপদ আপদ কী হবে না হবে সেটা আমি দেখতে পারবো, আমার ছেলের মঙ্গলের জন্য এটা আমাকে করতে হবে। তাই আমি যে কথাটা বললাম, যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা করতে হবে, এই জন্য চুপচাপ বসে পড়াটাই ভালো হবে। তখনও আড়াল থেকে বান্টি সবই দেখতে পায় আর বলতে থাকে যে যে করেই হোক আবারও ম্যাডামকে বলতে হবে এখানে কি কি হচ্ছে। এরপরেই দেখা যায় আত্মীয় স্বজনরা বলে একজন আরেকজনকে বলতে থাকে যে আচ্ছা এ অনিরুদ্ধ কাকে বিয়ে করে নিয়ে এসেছে, এই মেয়েটাই সেদিন অনিরুদ্ধর এঙ্গেজমেন্টের দিন সবাইকে চা কফি দিচ্ছিল, সেই মেয়েটা না, এই কাজের মেয়েটাকে অনিরুদ্ধ বিয়ে করলো। তখনই দেখা যায় যে সাথীর বোন বলে যে অনিরুদ্ধ, বউটা না অনেক মিষ্টি হয়েছে, কি সুন্দর চেহারাটা, আমার অনেক পছন্দ হয়েছে অনিরুদ্ধ। তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ মাসিমণি তুমি এসেছো, আমি তো জানিই না। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধর মাসিমণি বলে যে আচ্ছা এই বাচ্চাটা কার বাণী। তখনই বাণী বলে এটা। তখনই সাথী চোখটা কেমন করলে বাণী চুপ করে থাকে। তখনই তানিয়া বলে আসলে উনি আমার মা আর এ আমার বাবা। তখনই অনিরুদ্ধ বলে আসলে মাসিমণি এটা আমাদের মেয়ে। কথাটা শুনে একটু অবাক হয়ে যায় অনিরুদ্ধর মাসিমণি, কিন্তু সে কোনো কিছু না ভেবে আশীর্বাদের কাজটা শুরু করে দেয়। তখনই দেখা যায় সাথী এগুলো দেখে খুশি হয় আর বলে তাড়াতাড়ি আশীর্বাদটা হয়ে গেলেই ভালো। তখনই বাণী মনে মনে বলে আমি যা কিছু করছি শুধুমাত্র অনিরুদ্ধবাবুর জন্য করছি, আমি চাই না যে আমার জন্য অনিরুদ্ধবাবুর কোনো বিপদ হোক। আমি কারোর সাহায্য করতে না পারলেও কারোর বিপদটাও আমি চাই না, এজন্যই আমি সব কিছু চুপচাপ মেনে নিচ্ছি। এরপরে দেখা যায় যে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তখনই সাথী অনিরুদ্ধকে বলে এই ভাত কাপড়ের থালাটা নিয়ে বাণীর হাতে তুলে দিয়ে বলো যে আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখনই অনিরুদ্ধ ভাতের কাপড়ের থালাটা নিয়ে বলে যে বাণী আপনি এতদিন আপনার মেয়ের দায়িত্ব নিয়েছেন, আজ থেকে আমি আপনার আর আপনার মেয়ের সব ভালো থাকার দায়িত্ব নিলাম। এরপরেই দেখা যায় যে বাণী খুশি মনে থালাটা নিয়ে নেয়। এরপরেই দেখা যায় সাথী বলে দুজনকে খাবারের থালা দেওয়ার পরে বলে একজন আরেকজনকে খাবারটা খাইয়ে দিতে হবে। কিন্তু তখন বাণী এটা রাজি হয় না, তবুও সবার কথাতে বাণী অনিরুদ্ধকে খাইয়ে দিলে অনিরুদ্ধ বাণীকে খাইয়ে দেয়। এটা দেখে তানিয়া খুব খুশি হয়ে যায়। তখনই দেখা যায় যে বাণী মনে মনে বলে এটা কি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, আমি এমনটা তো করতে চাইনি। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধর মাসিমণি অনিরুদ্ধকে বলে অনেক হয়েছে অনিরুদ্ধ, এবার আমি সেলফি তুলতে চাই। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ আপত্তি করে আর বলে মাসিমণি এটা থাক না, এটা তুলতে হবে না। তখনই মাসিমণি বলে দেখো অনিরুদ্ধ, এটা বৌভাতের অনুষ্ঠানের একটা ছবি তুলতেই হবে, এটা স্মৃতি হয়ে থাকবে, এজন্য ছবিটা তুলতেই হবে। তখনই সাথী বলে হ্যাঁ ছবিটা তুলতে হবে, ছবিটা তুললে সমস্যাটা কোথায়। তখনই তানিয়া চলে আসে আর বলে মা বাবার ছবি উঠাচ্ছ, আমিও উঠবো, বাবা মার সঙ্গে আমিও ছবি তুলবো, আমারও খুব ইচ্ছে বাবা মার সঙ্গে ছবি তোলার। তখনই দেখা যায় যে তানিয়াও ছবি উঠায়। এরপরে সাথী বলে যে থাক ওরা যেভাবে ছবি উঠাতে যাচ্ছে সেভাবেই ওঠাক না। এরপরেই দেখা যায় যে অন্যদিকে যখন তাপস বাড়িতে ফেরে নিজ থেকেই নয়নতারা আর মৌলি তাপসের কাছে গিয়ে বলে তাপস জানো কি হয়েছে উপরে, সাথী অনিরুদ্ধ আর বাণীকে ডেকে নিয়ে বৌভাতের অনুষ্ঠান করছে, এটা কি কাজটা কি ভালো করছে তাপস? আমার নাতনির এতটা কষ্ট দিয়েছে যারা, তাদেরকে এভাবে আপ্যায়ন করা কি ভালো হচ্ছে? তখনই তাপস বলে এসব কিছু তো জানি না আমি। তখনই দেখা যায় নয়নতারা বলে তাহলে তোমাকে কিছু বলেনি ওরা, না বলে সব কিছু করে ফেলছে? তখনই তাপস বলে যে আমি দেখছি। তখনই দেখা যায় নয়নতারা বলে আমি এটা মানতে পারছি না তাপস, তুমি এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো, মেয়েটার অবস্থা কি হয়ে গেছে। কত আশা নিয়ে ছিল যে অনিরুদ্ধর সঙ্গে ওর বিয়ে হবে, ও তো ছোটো থেকে অনিরুদ্ধকে ভালোবেসে গেছে, এতে কি ওর দোষ ছিল বলো? তখনই তাপস বলে না, আসলে ব্যাপারটা যে এভাবে হবে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। ওই বাণীকে তো আমি কখনোই বউ বলে মানি না, ও এই বাড়ির বউ কখনোই হতে পারে না। এরপরে উপরে দেখা যায় যে
সাথী অনিরুদ্ধকে বলে, এবার কিন্তু তোমাদের ফুলসজ্জা আজকে। তখনই দেখা যায় সেখানে তাপস চলে আসে, আর তাপস এগুলো দেখে রেগে বলে যে এটা কি করছো তোমরা, সাথী এটা কি করছো, আমি নেই, আমার অজান্তে তুমি এই কাজটি করছো, তুমি তুমি কি একটু বুঝতে পারোনি যে, আর তোমার ইচ্ছে হয়নি যে আমার কাছে সব কিছু জানাতে, তুমি এই কাজটা একদম ঠিক করোনি সাথী। তখনই দেখা যায় যে তাপস ঘরের সব কিছু এলোমেলো করে ফেলে আর বলে, আমি এটা মানছি না, আমি এই মেয়েটাকে এবারই বউ হিসেবে কখনোই মানব না, এই মেয়েটাকে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তখনই সাথী বলে, তাপস একটু ঠান্ডা হও, আমার কথাটা বোঝার চেষ্টা করো।